আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম অধ্যায় রেওয়া মিল। তো রেওয়া মিল অনেকের কাছে খুব পছন্দনীয় একটি অধ্যায়, কারণ এটি খুব সহজেই আনসার করা যায় এবং নাম্বার তোলা খুবই সহজ। তো চলো আমরা আজকে রেওয়া মিল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা জানবো যে রেওয়া মিলে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, তাহলে খেয়াল করো, আজকে আমাদের যে প্রথম যে আলোচ্য বিষয়টা হচ্ছে রেওয়া মিলে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না। তাহলে রেওয়া মিলে কি কি এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না এটা যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজে আমরা রেওয়া মিলটাকে তৈরি করতে পারবো। তাহলে কি কি এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না রেওয়া মিলে, সেটা আমরা আবার একটু জেনে নেই। প্রথমত, প্রারম্ভিক হাতে নগদ বা নগদ তহবিল ১/১/২০২৪। এখানে খেয়াল করো, ১/১ যে ২০২৪ লেখা হয়েছে, আসলে এখানে ২৪টা কোনো বিষয় নয়, এখানে একটা জাস্ট সালকে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক, এই প্রারম্ভিককে বোঝানোর জন্য এখানে ১ ব্যবহার করা হয়েছে। তাহলে প্রারম্ভিক হাতে নগদ বা নগদ তহবিল ১/১, যেটা যে কোনো সাল হতে পারে, অঙ্কে উল্লেখিত যে কোনো সাল হতে পারে, সেটাই আসবে না। দ্বিতীয় যে এন্ট্রিটি আসবে না, প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমা ১/১/২০২৪, একইভাবে যে কোনো এন্ট্রি ১ তারিখে থাকলে আসবে না। এটার পাশাপাশি সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য ৩১/১২/২০২৪। তাহলে এখানে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য ৩১/১২/২০২৪ থাকলে আসবে না। এবং চতুর্থত যেটা আসবে না সেটা হচ্ছে সম্ভাব্য দায় বা সম্পদ আসবে না। মানে প্রশ্নের মধ্যে যদি কোনোভাবে লেখা থাকে যে সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ কথাটা উল্লেখ থাকে, সেই এন্ট্রি আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি ৪ ধরনের এন্ট্রি আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে চলো আরেকবার একটু বুঝে নিই। প্রথমত হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, যেটা ১ তারিখ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা, যেটা ১ তারিখ থাকবে। সমাপনী মজুত পণ্য, যেটা ৩১ তারিখ থাকবে। এবং এটার পাশাপাশি সম্ভাব্য দায়, যেটা উল্লেখ থাকবে, সেই এন্ট্রিটা আসবে না। তবে বিকল্প কিছু কথা আছে, আমরা একটু যদি খেয়াল করি। রেওয়া মিলে সকল সমাপনী হিসাব অন্তর্ভুক্ত হবে। সমাপনী বলতে সবগুলো ৩১ তারিখ বোঝাচ্ছে। তবে ব্যতিক্রমী এন্ট্রি হচ্ছে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। তার মানে রেওয়া মিলে যতগুলো এন্ট্রি দেওয়া থাকবে সব এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে, কিন্তু সমাপনী মজুত পণ্য থাকলে, শুধু সমাপনী মজুত পণ্য থাকলে এই সমাপনী মজুত পণ্যটি অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, দ্বিতীয় আরেকটি ব্যতিক্রমী আছে। রেওয়া মিলে কোনো প্রারম্ভিক অন্তর্ভুক্ত হবে না। মানে প্রারম্ভিক বলতে এখানে বোঝাচ্ছে ১ তারিখের কোনো এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না, তবে শুধুমাত্র প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। মানে তোমরা খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্য থাকলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সমাপনী মজুত পণ্য থাকলে অন্তর্ভুক্ত হবে না। আর রেওয়া মিলে যে কোনো ধরনের প্রারম্ভিক মজুত পণ্য বা মিলে যে কোনো ধরনের প্রারম্ভিক এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না, কিন্তু সকল ধরনের সমাপনী অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব রেওয়া মিলের কিছু ব্যতিক্রমী এন্ট্রি বা হিসাব। আচ্ছা, চলো আমরা একটু আলোচনা করি রেওয়া মিলের ব্যতিক্রমী এন্ট্রি বা হিসাব। প্রশ্নে যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বা ব্যবহৃত মনিহারি দেওয়া থাকে, তাহলে আমাদের করণীয় কাজটা কি হবে রেওয়া মিল প্রস্তুতের সময়? যদি সমন্বিত ক্রয় থাকে, তবে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় অন্তর্ভুক্ত হবে না। আবার বিষয়টা বুঝো, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়, কিন্তু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। কিন্তু এখন বলছি, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটি অন্তর্ভুক্ত থাকে, মানে সমন্বিত ক্রয় কথাটি থাকে, তবে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না এবং ক্রয় আসবে না। এর পরিবর্তে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে এবং সেটা ডেবিট করতে হবে। তাহলে রেওয়া মিলের বেসিক নিয়মে বা প্রাথমিক যে নিয়মটা, সেই নিয়মটার মধ্যে আমরা জানি যে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। তাহলে ব্যতিক্রমীটা কখন হচ্ছে? যখন প্রশ্নে সমন্বিত ক্রয় থাকবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় আসবে না, তার বিপরীতে সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। এবার চলো কেন সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না সেটা আমরা একটু জেনে নেই। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে সমন্বিত ক্রয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়।
প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় যোগ করে সেখান থেকে যদি সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া হয় তখন যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় সমন্বিত ক্রয়। ঠিক এই কারণে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় যেহেতু সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাই এখানে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় অন্তর্ভুক্ত হয় না। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়কে কি করতে হবে, যোগ করতে হবে। ক্রয় সংক্রান্ত যত ধরনের খরচ আছে সেগুলো যোগ করতে হবে, যেমন ক্রয়, পরিবহন, মজুরি ইত্যাদি যে এন্ট্রিগুলো আছে এগুলো যোগ করতে হবে এবং সেখান থেকে সমাপনী মজুত পণ্য কি করতে হবে, বাদ দিতে হবে। প্রশ্নে যদি ব্যবহৃত মণিহারি থাকে তবে সমাপনী মণিহারি আসবে কিন্তু প্রারম্ভিক মণিহারি আসবে না। বিষয়টি খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের প্রশ্নে ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, সমাপনী মণিহারি দেওয়া থাকে এবং প্রারম্ভিক মণিহারি দেওয়া থাকে। এখন আমরা সাধারণত জানি যে কি প্রারম্ভিক যে কোনো এন্ট্রি আসবে না, প্রারম্ভিক কোনো এন্ট্রি আসবে না। সেক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেই যে প্রারম্ভিক মণিহারি আসবে না। এখন ব্যবহৃত মণি এবং সমাপনী মণিহারির বিষয়টি একটু আর একটু ক্লিয়ার হয়ে নাও। প্রশ্নে যদি ব্যবহৃত মণিহারি থাকে তবে সমাপনী মণিহারি আসবে, ব্যবহৃত মণিহারি থাকলে সমাপনী মণিহারি আসবে কিন্তু প্রারম্ভিক মণিহারি আসবে না। এই যে চারটি ব্যতিক্রমী ছাড়া তেমন আর কোনো ব্যতিক্রমী নাই। বাকি এন্ট্রিগুলো খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। এবার আমরা আলোচনা করব রেওয়া মিলে কোন কোন ধরনের এন্ট্রি আসবে বা রেওয়া মিলে আমাদের বিবেচ্য তৈরি, রেওয়া মিল তৈরির যে বিবেচ্য বিষয় বা এন্ট্রি সমূহ সেগুলো একটু আমরা জেনে নেব। কোন কোন এন্ট্রিগুলো আমাদের ডেবিট এন্ট্রি হবে, তাহলে কি কি এন্ট্রিগুলো ডেবিট হচ্ছে একটু খেয়াল করি। সকল ধরনের সম্পদ, যত ধরনের সম্পদ আছে সকল ধরনের সম্পদকে আমরা কি করব, ডেবিট করব। সকল ধরনের ব্যয়কে আমরা ডেবিট করব, ব্যয় বা খরচকে আমরা ডেবিট করব। সকল ধরনের ক্ষতিকে আমরা ডেবিট করব। তাহলে এই তিন ধরনের এন্ট্রিগুলোকে আমরা কি করব, ডেবিট করব। এবার কি এন্ট্রিগুলো ক্রেডিট হবে, সকল ধরনের দায় ক্রেডিট হবে, সকল ধরনের আয়গুলো ক্রেডিট হবে, সকল ধরনের মুনাফা ক্রেডিট হবে এবং এটার পাশাপাশি মালিকানা সত্ত্ব এন্ট্রিগুলো কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা বুঝলাম ডেবিট হবে কি কি এবং ক্রেডিট হবে কি কি। আমরা প্রথমেই জেনেছি কোন কোন এন্ট্রিগুলো আসবে না, দ্বিতীয়ত আমরা জানলাম যে কোন কোন এন্ট্রিগুলো আসবে এবং ব্যতিক্রম এন্ট্রিগুলো। এবার রেওয়া মিলে এগুলো ছাড়াও কিছু এন্ট্রি আছে যেগুলো একটু জানার দরকার। কিছু এন্ট্রি মনে রাখতে হবে, যেমন বেতন, ভাড়া, বাট্টা, কমিশন, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এসব এন্ট্রিকে ডেবিট করতে হবে। এখন সাধারণত বেতন, এই বেতনটা প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে, কিন্তু যদি শুধু বেতন বলা থাকে তাহলে মনে করতে হবে এটি প্রদান, কিন্তু বেতনের পাশে যদি প্রাপ্তি লেখা থাকে তাহলে এটাকে মনে করতে হবে বেতন প্রাপ্তি এবং আয়। এবং এটার পাশাপাশি লেখা আছে ভাড়া, ভাড়াও একইভাবে প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে। যদি বেতন শুধু ভাড়া লেখা থাকে তাহলে সেটাকে মনে করতে হবে এটি ভাড়া, প্রদান, আর যদি শুধু ভাড়ার পাশে যদি প্রাপ্তি লেখা থাকে তাহলে সেটিকে আয় মনে করতে হবে। একইভাবে বাট্টা, কমিশন ইত্যাদি। ক্রয় ফেরত ও মূলধনকে ক্রেডিট করতে হবে, কারণ ক্রয় ফেরত ও মূলধন এই দুটো এন্ট্রি কি হবে, ক্রেডিট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা খুব সহজে বুঝতে পারলাম রেওয়া মিলে কি কি এন্ট্রি আসবে এবং কি কি এন্ট্রি আসবে না, ব্যতিক্রমী এন্ট্রিগুলো এবং রেওয়া মিল কিভাবে আমরা খুব সহজেই প্রস্তুত করতে পারবো। আগামী ক্লাসে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এটির সমাধান দিয়ে তোমাদেরকে রেওয়া মিল প্রস্তুতের বিস্তারিত নিয়মগুলো হাতে কলমে আরেকবার শিখিয়ে দিব। ধন্যবাদ তোমাদের। আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।